প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যাই হোক, থার্ড ইয়ারে পড়া যত তৃতীয় বর্ষে আমরা ক্লাসে আসতেছি, সেক্ষেত্রে তৃতীয় বর্ষের যে অলরেডি কিন্তু কতবার যারা রেজাল্ট পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু রেজাল্ট অলরেডি হয়ে গেছে। এতদিন দিচ্ছিল না করোনার কারণে, বিভিন্ন কিছুর কথা অপশন ধরিয়ে, কিন্তু সেই রেজাল্ট কিন্তু সেইটাই দিয়ে দিচ্ছে। কারণ যাদের প্র্যাকটিক্যালের জন্য এতদিন রেজাল্ট দিয়ে নেই ঠেকা রাখেছিল, ওদের প্র্যাকটিক্যাল বাদেই রেজাল্ট দিয়ে দিচ্ছে এবং ওখানে পেন্ডিং দেখাচ্ছে, প্র্যাকটিক্যালটা এরপর দিলে সেখানে যোগ হয়ে যাবে পরবর্তীতে। বিশেষ ক্ষেত্রে তো বাদে যে রেজাল্টের ফলাফলে যথেষ্ট ভালো হয়, যতটুকু শুনেছি পর্যন্ত, গতকাল পর্যন্ত রেজাল্ট যে পর্যন্ত হয়েছিল, তারপরে আমরা যতটুকু শুনেছি তো রেজাল্টটা ভালো হয়েছে। আশা করি এদের কথা চিন্তা ভাবনা করি বা এদের তোমাদের যারা পরিচিত আছো তাদের সঙ্গে হয়তো তোমরাও একটু কথাবার্তা বলে যে কেমন কী রেজাল্ট হয়েছে বা কার কেমন কী ফলাফল একটু শোনার চেষ্টা করো। আর তৃতীয় বর্ষের রেজাল্টটা যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা কঠিন থাকে, তৃতীয় বর্ষ থেকে আমাদের অনেকটা রেজাল্টটা অনেকটা ভালো হয়ে থাকে আর কি, সবার ক্ষেত্রেই হয়। তো আশা করি পড়াশোনা যদি করে থাকো অবশ্যই তোমাদের রেজাল্টটাও ভালো হবে। যাই হোক, আমরা আজকে তোমাদেরকে তৃতীয় বর্ষের যে বাংলাদেশের করভিদে যে ক্লাস, মূলত আমরা দেব ব্যবস্থাপনা বিভাগের আমাদের আজকের ক্লাস হচ্ছে তৃতীয় বর্ষ বাংলাদেশের করবিধি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বাংলাদেশের করবিধি। এর আগে আমি তোমাদেরকে এর আগে এই সাবজেক্টের ক্লাস কিন্তু 2-3টা বা 3-4টা হয়ে গেছে। সেখানে 2টা থিওরিক্যাল ক্লাস হয়েছে এবং 2টা ম্যাথের ক্লাসও কিন্তু নিয়েছি। তো দুটোকে পারার চেষ্টা করছি। বা এই ক্ষেত্রে তোমাদের প্রথমে আমরা ছিলাম যে মোট আয় নির্ণয় করা, বেতন খাতে মোট আয় নির্ণয় করা। পরেরটা আমরা ইসলাম যে সিকিউরিটি সুদ খাতেও মোট আয় নির্ণয় করা। আজকে আমরা তোমাদের একটা অঙ্ক শিখাবো, যে অঙ্কটা যেহেতু আগে কিন্তু বলে দিচ্ছে যে বড় বড় অঙ্ক কিন্তু আমাদের এখানে বোর্ডে করে নেওয়া প্রবলেম, যে প্রশ্নগুলো তোলা বা প্রশ্নগুলো সম্বন্ধে করা খুব টাফ। যার কারণে আমরা চেষ্টা করি সবসময় একটু ছোটো অঙ্কগুলো ছোটো পরিসরে করানোর জন্য। আজকে আমরা তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কৃষি খাতে আয়। এটা ইজি অঙ্ক, যদিও সেই ইসির ক্ষেত্রে যে কৃষি খাতে আয়। হ্যাঁ, আমরা আগে আসি আমাদের অঙ্কটা পড়ে নিই যে কি অঙ্কেতে কি আছে। আচ্ছা, খেয়াল করো যে এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত তথ্যবলী থেকে জনাব করিমের 2018-2019 আয় বর্ষে কৃষিখাতে মোট আয় নির্ণয় করো। তার মানে কি, নিম্নলিখিত যে তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে করিমের 2018-19 আয় বর্ষে কৃষিখাতে মোট আয় নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে 1 নম্বরে বলছে ধান বিক্রয় 40,000 টাকা, 2 নম্বর বলছে পাট বিক্রয় 60,000 টাকা, 3 নম্বর বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি 1 লক্ষ টাকা, বর্গা জমি থেকে। 4 নম্বর আছে চা বাগান হতে আয় 50,000 টাকা, 5 নম্বরে ডেয়ারি ফার্মের আয় 30,000 টাকা। এবার কৃষি খাতে তার খরচগুলো আছে, এখানে স্থানীয় কর দিতে হয় 3,000 টাকা, বিমা সালামি 5,000 টাকা, ঋণের সুদ 20,000 টাকা। এই হচ্ছে মূলত এদের খরচগুলো। আর এই বছর কি করতে হবে আমাদের, জনাব করিমের 2018-19 আয় বর্ষে কৃষি খাতে মোট আয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই ছোট পরিসরের অঙ্কটা নিয়ে আমরা এবার অঙ্কের দিকে যাই। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে করদাতাটা কি। করদাতা জনাব করিম করদাতা। আচ্ছা, আমাদের আয় বর্ষ কত? আয় বর্ষ আসতেছে 2018-19, ওখানে দিয়ে আস দেখো 2018-19, এবং এটাকে বলা হচ্ছে কর বর্ষ হিসাব ধরলে পরে কর বর্ষ 2019-20। আচ্ছা, এবার আমাদের বাই করতে হবে কৃষি খাতে মোট আয়। কৃষি খাতে মোট আয় এই হচ্ছে আমাদের ই হবে। এখন আমরা একটা এই টাকার সংখ্যা দিয়ে ঘর কাটি। এখানে টাকার ঘরের জায়গায় 2টা ঘর রাখবে টাকার জন্য। তাহলে এটা টাকা, এখানেও টাকার সংখ্যা থাকবে, এখানে থাকবে বিবরণ। আচ্ছা, এবার আমরা এই আসি যে এবার কৃষি খাতে আয়। আগে কৃষি খাতে আয়গুলো আগে ধরবো। এটা আমাদের কৃষি খাতে আয় নিয়ে যেগুলো আছে এগুলো ধারা 2627, কিন্তু ধারা 2627। আচ্ছা, এবার আমরা আসি প্রথমে 1 নম্বর আসবে ধান বিক্রয় থেকে আয়।
ধান বিক্রয় থেকে আয়, খেয়াল করছে ধান বিক্রয় থেকে আয় ছিল আমাদের 40,000 টাকা, তাহলে এখানে যাবে 40,000 টাকা। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বরে যাই আমরা, পাট বিক্রয় 60,000 টাকা, তাহলে পাট বিক্রয় থেকে আয়, পাট বিক্রয় থেকে আয় কত? 60,000 টাকা। তাহলে এই দুইটা মিলে কিন্তু আমাদের 1 লক্ষ টাকা, যেহেতু ধান আর পাট মিলে এই আসলো। এই দুটা মূলত মূল কৃষি খাতের হিসাবে কিন্তু এটাই থাকে। এইবার আমরা যাব 3 নম্বর বার ছিল কি, বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি 1 লক্ষ টাকা। তাহলে এই বর্গা প্রদত্ত কৃষি জমিতে হতে, তাহলে বর্গা আমরা এখানে লিখতে পারি যে বর্গা জমি হতে বা বর্গা জমি হতে আয়, বর্গা দেওয়া জমি থেকে আয়, বর্গা জমি থেকে আয় কত টাকা আসবে? 1 লক্ষ টাকা। সোজা এখানে টাকার ঘরে চলে যাবে টাকা এটা। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে এখানে কি আছে দেখো, চা বাগান হতে আয়, তাহলে চা বাগান থেকে আয়। এবার চা বাগান থেকে আয়, চা বাগান থেকে আয়। আচ্ছা, চা বাগান থেকে আয়, এখানে একটা অপশন থাকে আমাদের, কিন্তু এখানে আছে 50,000 টাকা। খেয়াল করো, 50,000 টাকার আমাদের যে কোনো উৎপাদন খরচ 60% ধরা হয়। আমাদের যখন আমরা খরচ বাদ দেবো, ধান বিক্রয় থেকে পাট বিক্রয় থেকে যে 1 লক্ষ টাকা, এর কিন্তু উৎপাদন খরচ হচ্ছে 60,000 টাকা। তাহলে এক তো উৎপাদন খরচ নাই, উৎপাদন খরচ বাদে আনুষঙ্গিক যেটা, সেটাই কিন্তু তার ইনকাম হিসেবে থাকবে। তাহলে এই 50,000 টাকা 60% আছে 30,000 টাকা, 30,000 টাকা থাকবে। তাহলে এই চা বাগান থেকে আয় আসবে এর 60%, মানে 50,000-এর 60% যেটা হবে সেটা 30,000 টাকা। এইবার আমরা পাবো 5 নম্বর আছে ডেয়ারি ফার্মের আয় এত। তাহলে এবার 5 নম্বর আসবে ডেয়ারি ফার্ম হতে আয়, ডেয়ারি ফার্ম হতে আয় কত? 30,000। এখানে 30,000ই চলে যাবে। তাহলে আমাদের এখানে কিন্তু খেয়াল করতে হবে যেটা আসলে যেমন আয়টা কত, 2,60,000 টাকা এটা। এবার আমরা চলে যাব, বাদ দিতে হবে আমাদের কি, এখান থেকে বাদ দিতে হবে আমাদের অনুমোদনযোগ্য, লিখে নাও যে অনুমোদনযোগ্য খরচ, অনুমোদনযোগ্য খরচ। এখানে খরচ কি কি একটু খেয়াল করো, স্থানীয় কর 3,000 টাকা, বিমা সালামি 5,000 টাকা এবং ঋণের সুদ 20,000 টাকা। কিন্তু এর মধ্যে অনুমোদন খরচ, এই যে ধান থেকে আয় হয়েছে 40,000 আর পাট থেকে আয় হয়েছে 60,000, মোট আয় হয়েছে কত? 1 লক্ষ টাকা। এখানে আমাদের এই উৎপাদন খরচটা, একের উৎপাদন খরচ লাগবে, যে এইটুকু ওই করতে গেলে যে উৎপাদন খরচ, এই যে 1 লক্ষ টাকা এর 60%, 1 লক্ষ টাকার 60%, কিন্তু এটা কিন্তু সূত্র অনুযায়ী যে একটা ইসের উৎপাদন, কৃষি ক্ষেত্র থেকে কোনো কিছু উৎপাদন করতে হলে তার 60% খরচ হিসাবে গণ্য হয়ে যায়। তাহলে 1 লাখ টাকার 60% মানে কি 60,000 টাকা, কিন্তু 60,000 টাকা। আচ্ছা, এরপরে আমাদের আসবে স্থানীয় কর। স্থানীয় কর ছিল কত? 3,000 টাকা। এবং বিমা সেলামি 3 নম্বর আছে, বিমা সেলামি এটা হচ্ছে 5,000 টাকা। এবং ঋণের সুদ 4 নম্বর আছে, ঋণের সুদ। তাহলে ঋণের সুদ আছে কত? 20,000 টাকা। তাহলে এই টোটাল যেটা বাদ যাবে সেটা 60 আর 20 80 আর 88,000 টাকা। 88,000 টাকা কিন্তু এই যে অনুমোদনযোগ্য মানে খরচ হিসাবে গণ্য আছে, এইটা বাদ যাবে। তাহলে 88,000 টাকা বাদ যাওয়ার পরে যেটা থাকলো সেটা হচ্ছে কৃষি খাতে মোট আয়। তার মানে এখানে আসবে যে কৃষি খাতে মোট আয় কত? 88,000 বাদ দিয়ে যা আসবে তাই, 2 9 6 72, তাহলে 1,72,000 টাকা।
তাহলে এই হচ্ছে আমাদের মূলত অঙ্ক। এইটা খেয়াল করবো যে প্রয়োজনে আরেকবার লিখতে যে আমাদের কৃষিখাতে আগে আয়গুলো আছে কি, এখানে ধান বিক্রয় করেছিল 40,000 টাকা, পাট বিক্রয় করেছে 60,000 টাকা, তারা টোটাল বিক্রি করলে কত 1 লক্ষ টাকা। এইবার বর্গা দেওয়া জমি থেকে সে পাইছে 1 লক্ষ টাকা। চা বাগান থেকে তার 50,000 টাকা পাইছে, ওখানে চা বাগানের রিজত হয় যে অনুমোদনযোগ্য যে খরচটা ছিল সেটা, এর তো চা বাগান তো প্রতি বছর করতে হয় না, যে 40% যে এক্সট্রা আমাদের থাকে, মানে এই অংশটা থাকে, বাকিটা ইচ্ছা থাকবে। তার মানে এই যে 50,000 টাকা আছে এর 60% যেটা আসবে সেটা আমাদের এই আয় হিসাবে আসবে, বাকি 40% ওটা খরচ হিসাবে চলে যাবে। আচ্ছা, বা চলে এই ক্ষেত্রে অন্তত আয়ের ক্ষেত্রে এটা তার 60% ধরা হয়। আচ্ছা, এবার ডেলি ফার্ম হতে আয় আছে আমাদের 30,000 টাকা, তাহলে মোট আয় আসলে কত 2,60,000 টাকা। এখানে বাদ যাবে আমাদের কিছু অনুমোদনযোগ্য কিছু খরচ আছে, যে ধান পাট উৎপাদন করেছিল 1 লক্ষ টাকা, এর কিন্তু উৎপাদন খরচ আছে, যে কোনো কিছুর উৎপাদন খরচ এই জাতীয় কিছুর হতে তার 60%, যে টাকায় থাকবে যে অ্যামাউন্ট থাকবে তার 60%, তাতে 1 লক্ষ টাকার 60% 60,000 টাকা। স্থানীয় কর আছে আমাদের 3,000 টাকা দেওয়া লাগে, বিমা সালামি দেওয়া লাগে 5,000 টাকা, এবং ঋণের যে সুদ ছিল তাদের 20,000 টাকা। তাদের খরচ হলো কত 60,000, 3,000, 5,000 আর 20,000, মোট 88,000 টাকা। তাহলে এই আয় ছিল টোটাল 2,60,000 থেকে 88,000 টাকা, এই কর যোগ যেটা বাদ দিলে পরে 1,72,000 টাকা। এইটাই হচ্ছে তার কৃষিখাতে মোট আয়। আসলে মানে এই অঙ্কগুলো এমনি ইজিতে বা সবাই এমনিতে একবার দুবার দেখলে পরে কিন্তু অঙ্কগুলো পারবা বা আশা করি, এবং চেষ্টা করবো এই যে তোমরা অনেকে আসো যে আমি আর প্রাইভেট পড়ার সুযোগ পাচ্ছি বিভিন্ন কথা বলছে, আসলে এটা তো দরকার নেই। তুমি এই থিওরিক্যাল অঙ্কগুলো যেগুলো বাংলা মিডিয়াম আছে বা বাংলা ইতিহাসে, তুমি উদাহরণগুলো বই বাই করে উদাহরণগুলো অন্তত দেখো, বা উদাহরণগুলো দেখলে পরে তুমি অন্তত অনেক কিছু বুঝে ফেলবা। আর এর মধ্যে যদি কিছু কিছু বুঝতে না পারো, আমাদের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করো, বা তোমার যেগুলো একেবারে বোঝো না, তোমার পার্শ্ববর্তী কেউ বড় ভাইরা কেউ থাকলে এই সাবজেক্টে যারা জানা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সাবজেক্টটা অন্তত করার চেষ্টা করে দাও। কারণ ম্যাথের সাবজেক্টগুলো যদি আগে থেকে শেষ না করো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে এইটা নিয়ে বড় সমস্যায় পড়তে হবে তোমাদেরকে। অতএব সেই চিন্তা ভাবনা করে অবশ্যই যত দ্রুত সম্ভব মানে বই ক্লোজ করে বা পড়াশোনা শেষ করে যে কোনো সময় পরীক্ষা হতে পারে এই প্রস্তুতি নিয়ে রাখতে হবে সবাইকে। কারণ করোনা ভাইরাস অলরেডি কুমার শুরু হয়েছে, আমাদের সেই প্রাদুর্ভাব নেই, শীতের জন্য সরকার হয়তো স্কুল কলেজ বন্ধ রাখেছে, হয়তো পরীক্ষার অনুমোদন কিন্তু দিয়ে দিচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অত দ্রুত সম্ভব পরপর এমন 2021 সালটাই হবে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার সাল মনে করতে হবে। অনেকের আছে এই যে ফাইনাল ইয়ার এবার 2021 সালে যাদের বাদ ছিল তারা কিন্তু দিচ্ছে, আবার তোমাদের যারা গত ফাইনাল ইয়ার বসে আছে তাদের কিন্তু 21 সালে হবে, তার মানে 21 সালে কিন্তু 2টা ফাইনাল ইয়ার পরীক্ষা হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেই চিন্তাভাবনা করে অবশ্যই তোমরা পড়াশোনা করে তোমাদের যে কোনো প্রস্তুতি রাখতে হবে যে আমার যে কোনো সময় পরীক্ষা হলে পর আমি পরীক্ষা দেবো, এই চিন্তাভাবনা করে বইপত্র সব জোগাড় করে সবাই যার যার মতন পড়াশোনা করো, এবং স্বাস্থ্যবিধি মেনে সুখে থাকো, সুন্দর থাকো, বা সবাই সচেতন থাকো। এই শুভকামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।